নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির, 7টি আসনে আটকে গেল কংগ্রেস। শ্রীভূমির 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপির দখলে 11টি আসন। নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন 147 নম্বর সিআরপিএফ ক্যাম্পে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন শিলচর বিবেকানন্দ রোডের জনগণ। এইবারে বিস্তারিত খবর। কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ। জেলার আইএসবিটি ও আইএসটিটিতে চলা দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব শেষ হয়। একই সাথে সমজেলা লক্ষ্মীপুরে রাতে শেষ হয় গণনা। ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন। কাছাড়ের জেলা পরিষদ আসনগুলোর মধ্যে 16টি আসনে বিজেপি জয়লাভ করেছে, 7টি আসন কংগ্রেস দখল নিয়েছে এবং 2টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। এদিকে সমজেলা লক্ষ্মীপুরে 4টি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী 4টিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে। পালোরবন্দ, দেওয়ান এবং বিন্নাকান্দি ভুবনহিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষান রিকি আসন বিপুল ভোটে জয়ী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দুজন হলেন লক্ষ্মীপুর দিলখুশ আসন থেকে সীমা দেব ও বর্থল হরিনগর আসনে বিজয়তা মাহাতো। শিলচর জেলা পরিষদে বিজেপি পরাজিত করে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম জয়ী 1421 ভোটে জয়ী হন। ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন 4টির মধ্যে 3টি জেলা পরিষদ সদস্য আসনে যথাক্রমে বিজেপির প্রার্থী পম্পীনাথ চৌধুরী, মিহিরকান্তি রায় ও ধর্মেন্দ্র তিওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একটি পেয়েছে কংগ্রেস দল। সালমা আক্তার লস্কর জয়লাভ করেন। কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপির, অর্ধেকে আটকে গেল কংগ্রেস জয়ী প্রার্থী মিহিরকান্তি রায়। সোনাই কেন্দ্রে 4টি জেলা পরিষদের মধ্যে 3টি আসন কংগ্রেস দখল করেছে, একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন। দিদার ঘোষ নগদিগ্রাম জেলা পরিষদ আসনে এজিপি প্রার্থী খান বাহাদুরকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর। কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর। বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করকে পরাজিত করে জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী রুমি বেগম মজুমদার। শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রহিদা খানম লস্কর। এদিকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 4টি জেলা পরিষদ আসনে শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হলো। 2টি আসন বিজেপি এবং 2টি আসন কংগ্রেস দখল করেছে। বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পী দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন। কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রমীলা বৈষ্ণব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন। শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নাজরানা বেগম মজুমদার বিজেপি প্রার্থী রুমারানী দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন। মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী এওবসী দাস তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন। এদিকে উধারবন্দ কেন্দ্রের 4টি আসনের মধ্যে সবকটিতে ফুটেছে পদ্ম। উধারবন্দ জেলা পরিষদ আসনে জয়ী হন রোহিত সিংহ। আরকাটিপুর আসনে পুষ্পা রবি দাস, রংপুর জেলা পরিষদ আসনে জোনাকি দাস ও দীপ্তি শুক্লবৈদ্য জয়ী হন শালগঙ্গা জেলা পরিষদ আসন থেকে। অন্যদিকে নির্দলের হয়ে মাঠে নেমে কামাল দেখালেন ফরিদা পারভিন। তিনি ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। ডলু বরখলা জেলা পরিষদ সদস্য পদে বিজেপির কনকন নারায়ণ শিকদার বিপুল ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছেন। চাতলা শিলকুড়ি জেলা পরিষদে বিজেপি প্রার্থী সরস্বতী রবিদাস তিনি কংগ্রেস প্রার্থী দীপালি রবিদাসকে পরাজিত করেন। তাপাং বর্ষাঙ্গন আসনে জয়ী হন বিজেপি প্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপি 11টি আসন দখল করতে সক্ষম হয়েছে।
প্রত্যাশা মতো শ্রীভূমি জেলায় ভালো ফলাফল করল বিজেপি। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপি 11টি আসনে জয়ী হয়ে দেখিয়ে দিল আধিপত্য কার্ড। 5টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হলো কংগ্রেসকে। সমান্তরালভাবে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর আসনে বিজেপির জয় জয়কার। উত্তর করিমগঞ্জ সমষ্টির মাইজগ্রাম সুপ্রাকান্দি আসনে বিজেপির প্রার্থী জয়ী হন সাথী রায়কুড়ি। শ্রীগৌড়ে আসনে বিজেপির প্রার্থী জয়ী হন অর্চনা দত্ত সরকার। পাথারকান্দি সমষ্টির চাঁদখিরা আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পাথারকান্দি সমষ্টির কানাইনগর ফাকুয়া আসনে বিজেপি প্রার্থী সুজামিনী দাস জয়ী। পাথারকান্দি সমষ্টির লোয়াইরপোয়া আসনে বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। পাথারকান্দি সমষ্টির রাধেপিয়ারি আসনে বিজেপি প্রার্থীর বিনা রানী সিনহা জয়ী। রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুর আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম জয়ী। রামকৃষ্ণনগর ভৈরবনগর আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস জয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির চেরাগি আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা বিজয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির দুর্লভছড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি জয়ী হন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজার আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় জয়ী হন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির টিলাবাড়ি বান্দরকোনা আসনে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম বিজয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার আসনে কংগ্রেস প্রার্থী নিরুপমা বেগম বিজয়ী হন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কালীগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম জয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির রাজাটিলা উমরপুর আসনে কংগ্রেস প্রার্থী জিল্লুর নূর বিজয়ী হন। উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীমন্ত কানিশাইল বাসাইল আসনে কংগ্রেস প্রার্থী মোস্তাক আহমেদ জয়ী হন। সারাদিন ব্যাপী নানান সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন কাশীপুর 147 নম্বর সিআরপিএফ ক্যাম্পে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাশীপুর স্থিত 147 নম্বর সিআরপিএফ ক্যাম্পে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন সহ রাস্তার পাশে ক্যাম্পের অধীনে প্রত্যেক স্তরের সিআরপিএফ কর্মী ও সৈনিকদের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল প্রতীক অশোক স্তম্ভ সহ ভারত মাতার মূর্তি স্থাপনার বছর পূর্তি পালন করা হয়। এদিন সকাল 10টা থেকে এই অঞ্চলের নৃত্য ও সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন ক্যাম্প চত্বর। বক্তব্যে 147 নম্বর কাশীপুর সিআরপিএফ এর কমান্ড্যান্ট ব্রুনোয়ে বলেন, তারা এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। দেশপ্রেম এবং জাতীয় অনুভূতি প্রচার ও জনপ্রিয় করা অত্যন্ত জরুরি। ये जो सीआरपीएफ का कैंप है पिछले 20 साल से है, उसके पहले भी ये कैंप एसएसबी के पास थे। ये कैंप सिलचर से मणिपुर और मिजोरम को जोड़ने वाला जो नेशनल हाईवे से उसी का किनारे पर है। और इस कैंप पर पिछले साल इस कैंप में जो उपस्थित अधिकारी लोग और बाकी सभी साथियों मिलके एक निर्णय लिया कि हम लोग इस कैंप में हमारा जो पैट्रियोटिक फीलिंग्स पर उसको प्रमोट करने का, स्ट्रेंथन करने का जो मॉन्यूमेंट्स है, जो हम लोग हमारा नेशनल सिंबल्स के ऊपर हम लोग बनाएंगे। और उस सिलसिला में हमने 3 जगह पर 3 क्रिएशंस इरेक्ट किया है। और उसमें जो नेशनल सिंबल के ऊपर है, ये हम लोग जो सरनाथ में जो मौर्यन सम्राट अशोक ने जो ओरिजिनल जैसा बनाया था वैसा बनाने के लिए पूरा कोशिश किया है। 7 फीट उसका हाइट दिया है, 34 इंच उसका विड्थ देके बाकी प्रोपोर्शंस मिलाने के लिए पूरा कोशिश किया है, सो दैट ये एक रेप्लिकेशन हो जाए। तो और साथ साथ हम लोगों ने सेकंड जो भारत माता और जवान सीआरपीएफ का जवान है, वो इंद्रधनुष का बैकग्राउंड पर एक क्रिएशन हम लोगों ने बनाया था। और थर्ड जो हम लोग 5 एलिमेंट्स पंचतत्व का थीम को लेके जो नेशनल फ्लैग को लेके हम लोगों ने एक तीसरा एक रख दिया था जो। और इसको इसमें पिछले साल बुद्ध पूर्णिमा का दिन पर ये जो हमारा रेप्लिका का जो इंस्टॉलेशन हुआ था, इस कारण से जो आज का जो ये बुद्ध पूर्णिमा का फर्स्ट एनिवर्सरी बना है जो इंस्टॉलेशन का। বিগত 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন শিলচর বিবেকানন্দ রোডের জনগণ। শিলচর পৌরসভার অধীনে থাকা বৃহত্তর বিবেকানন্দ রোডের বাসিন্দারা বিগত প্রায় 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। অনেকবার অনেক পত্রপত্রিকা সহ বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরে কাছাড়ের জেলাশাসক সহ
স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ আবারও সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুঃখের সাথে তারা বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু শহরের বিবেকানন্দ রোডের বিগত 4 বছর ধরে এই সামান্য নোংরা জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ শিলচর পৌরসভা। বিশুদ্ধ জল তো দূরের কথা, এই নোংরা জল দিয়ে কাপড় ধোয়াও যাবে না। এই জল হাতে পায়ে লাগলে চর্মরোগ হয়। একদিকে জমা জলের সমস্যা, অন্যদিকে জল সরবরাহের পাইপ দিয়ে কালো নোংরা জল আসছে এবং সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু জল থাকে। এইসব সমস্যা নিয়ে চরম ভুক্তভোগী এলাকার মানুষ। তাই সংবাদ মাধ্যমে তারা আবারও কাছের জেলাশাসক এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন যে তাদের পানীয় জলের সমস্যা অতি সত্বর সমাধান করে দেওয়ার জন্য, অন্যথায় তারা আগামী কর্পোরেশন নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানান। না স্নান করা যায় না, ব্যবহার করা যায়, এই জলের তো কোনো সলিউশনই হয় না। বুঝলেও আমি আরেকবার দিচ্ছি, এই জল মানুষের খাইতে কেমনে, বাচ্চা কাচ্চা অসুস্থ হইয়া পড়ে না, শুনলে অ্যালার্জি ওর চুলকান। এই জলের তো কোনো ব্যবস্থা হল না, সরকারে কিছু করেন না। আমরা কিতা করতাম, নাইলে সরকারে মিউনিসিপালিটির থেকে আমরা 4 জায়গা থেকে একটা টিপকল বইয়া দেখ, যাতে আমরা সুন্দরে জল খাইতে পারি, চলতে পারি। জলের টাইম টেবিলও নাই, সময়ও নাই। 2 বেলার মধ্যে 1 বেলা কোনোদিন টাইম টেবিল নাই। দুপুরে 3টা 4টা মানুষের তো কাজকর্ম আছে। সারাদিন যদি জলে মেইন সবচেয়ে বড় প্রবলেম, সারাদিন জলের বার চাইয়া মানুষের জলের লিগা তো বুঝ থাকতো, ঘুম থেকে উঠতে তো জলের দরকার। এই যে এই জলটা দিয়া সারাদিন বার চাইয়া, এই যে এই জলটা না ব্যবহার করা যায় না, কোনো কিছু করা যায়। কত জল মানুষে কিনিয়া খাইব, আর যারার পয়সা আছে তারা তো বোরিং বইব, যারার পয়সা নাই তারা কিতা করবে। সরকারে তো একটা ব্যবস্থা করিয়া দিত, প্লাস নাইলে জায়গা বইয়া দোক, বোরিং বইয়া দোক, আমরা যাতে চলতে পারি, খাইতে পারি। আচ্ছা, এই জলটা খেয়ে আনছুন? আমি আনছি। কিন্তু তো শশী দেখা যায়, ওই যে এঙ্গা মারিয়া এঙ্গা, ছোটবেলা চিনি ওটা এঙ্গা, ইটা ধরলে ফরস হয় না। ফরস শশী এঙ্গা মারলে আর বাগর চাল একটা আছে, ওলা আমরা মারতাম। এটা তো শশী, ই জল ধরলেও শশী, গঙ্গা জল ছিটাইতে লাগে, আর এই জল শেষ পর্যন্ত খাইতে লাগে আমরা বিবেকানন্দ রোডবাসী। এর থেকে লজ্জার আর কিচ্ছু ব্যাপার নাই, এই লজ্জা তারা নাই। পাকিস্তান হয়ে গেছে গিয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদী যতই যেতাই কোনো কিছু খানা দিয়া ঢুকে না, কি খানা দিয়া ঢুকায়, খানা দিয়া বাইর করে, এটা সব সন্ত্রাসবাদীর মতো হয়ে গেছে গিয়া আমরা শিলচর মিউনিসিপালিটি বোর্ড। অত লিগে জল খাওয়ার লেগিয়া দিন, যেটা শৈলে পরে শশী স্নান করতে লাগে আর গঙ্গা জল ছিটাইতে লাগে। ধন্যবাদ। কিছু কইতে এই বিবেকানন্দ রোডের 25 নম্বর লেনের বাসিন্দা এবং এন্টায়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা সবাই মিলিত হয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছি, তা সত্ত্বেও কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বড়ই দুঃখিত। আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাসিন্দা। আমরা বড়ই দুঃখিত যে কর্পোরেশনের বাসিন্দা হয়েও আমরা বিশুদ্ধ জল পাওয়ার কথা, কিন্তু এই হলো আমাদের বিশুদ্ধ জল। যে জল সাপ্লাই দিচ্ছে আমাদেরকে কালো জল, গন্ধযুক্তময় কালো জল, যে জল খেয়ে এত অঞ্চলের লোক সবারই পেটের নানান ধরনের নানান অসুখ। আমরা বড়ই দুঃখিত। আমরা এই সব জল খেয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আমরা অনেক ফেসবুকে, ইউটিউবে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। শ্রীভূমিতে ভোট গণনা কেন্দ্রে নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দুর্ব্যবহার, গ্রেফতার 2 ওয়ার্ড সদস্যের প্রতিনিধি। শ্রীভূমি জেলায় অবাঞ্ছিত ঘটনা ঘটল ভোট গণনা কেন্দ্রে। ভোট গণনা কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের জন্য লাল ঘরের অতিথি হলেন ওয়ার্ড সদস্য 2 প্রার্থীর প্রতিনিধিরা। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ইলাসপুর জিপির 2 ওয়ার্ড সদস্যের ভোটাভুটি সমান হয়ে যাওয়ায় টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে হামিদা বেগমের প্রতিপক্ষ জয়ী হওয়ায় একসময় হামিদার প্রতিনিধি চিৎকার শুরু করে দেন। শান্তি শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এমনটাই অনুভব করতে পারায় পর্যবেক্ষক ওই ওয়ার্ড সদস্যের 2 প্রতিনিধিদের পুলিশের হাতে সমঝে দেন। আমি জিতছি, ফার্স্টের বুট সেই মঞ্চে, এরপরে সারে টস করতে পুরো করার মাঝে, আর সারে কইজন কে কইবা, অপোজিশন পার্টি কইছে হেড, সারে মারছো সব বড় মানুষ খেল উঠছে। এরপরে আবার তারা কইছে রিকাউন্টিং করছে, 3বার রিকাউন্টিং করছে, রিকাউন্টিং করিয়া 1 বুট আমার বেশি। আবার
টসও জিতছি রিকাউন্টিং একটু বেশি জিতছি আমি। কোনে কইছিলে রিকাউন্টিং এর কথা? ও তান ছোট ভাইয়ে আমার অপোজিশন ভাই নাম কি আছে ক্যান্ডিডেটের নাম কি? ক্যান্ডিডেটের নাম হামিদা বেগম চৌধুরী, কারণ এজেন্ট আছে রফিকুল হক, আর তার ছোট ভাই ফেরুল ইসলাম। এখন 3-4 বার তারা গণছে, গনিয়ে কইছে আবার দেখো তাদের সবার সামনে গনাইছে, গনাই কইছে ফার্স্ট ড্র হয়েছিল 166 160, এরপরে 167 167, তখন টস করতো, টস করাত লাগিয়া তারা কইছে আমরা কইমু, কইয়া তারা হেড কইছে সারে সব ভালতো মানে খেল এটা করছে সারে ভিডিও, সারে মারার আগে কইছে ভিডিও করো সবরে, তান ভিতরে তান যে স্টাফ আছে স্কুলের স্টাফ ভিডিও করছে, ভিডিও কইয়া আমি বল স্যার কিটা স্যারের ভিডিও, আমার তো মোবাইল না, মোবাইল তো এলাও নাই, স্যার তারা মোবাইল আছে ভিতরে। এরপরে স্যারে আবার উঠিয়া কইছেন আবার কাউন্ট করো, স্যারে বারবার কইছেন আমার ইচ্ছা করিও না, সকাল থেকে আমি বুকা মানছ না, 3 বার কাউন্ট করাইছেন করি আমার 168 একটা বেশি হয়ে যায়। আমি রিকাউন্টিং করছি না, কিচ্ছু করছি না, টস মারছেন আমি স্যাটিসফাইড, তারা মানছে না, না মারে তারা রিকাউন্ট করাইছে। আবার কোন আসনে হয়েছে? বিলাসপুর 362 নম্বর এলপি স্কুল, নগরী এলপি স্কুল। আপনি কে? আমি ক্যান্ডিডেটর, মানে কোন পদে কারা করেছিল? আমার অপোজিশন পার্টি। কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল? মেম্বার। নাম কি? হামিদা বেগম চৌধুরী। আর আপনার? শামিমা ফিরদৌস চৌধুরী। আর কি বলেছিল কি? টস কইছে, ড্র হইছে, টস মারছে, সারে মারছে, আমরা না, সারে মারছে ভিতরে, সারে মারতে ভিডিও রেকর্ডিং করছে। তার নাম কি? বেঙ্গালুরুতে কাজ করতে কাশীপুরের যুবকের মৃত্যু। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবক কাবুল হোসেন মজুমদারের ছেলে, বছর 24-এর সোহেল মজুমদার। তার বাড়ি কাছাড় জেলার কাশীপুর 2 খণ্ডে। ঘটনার বিবরণে জানা গেছে, সোহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় সমুদ্রে সাঁতার কাটতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যান এবং সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যান। তখন তার সহকর্মীরা অনেক অপেক্ষা করেন, কিন্তু সোহেল মজুমদার আর ফিরে আসেননি। স্থানীয় পুলিশকে অবগত করানো হলে প্রায় 2 ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তার সহকর্মীরা এই মৃতদেহ সোহেলের বলে শনাক্ত করায় মৃতদেহটি ময়নাতদন্তে প্রেরণ করা হয়। সোমবার বেঙ্গালুরু থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। আজ সন্ধ্যা 5টায় জানাজার নামাজের শেষে তার বাড়ির পাশে মৃতদেহ দফন করা হয়েছে। আমার যেটা ভাই মারা গেছে তার নাম হইল সোহেল আহমেদ মজুমদার, তার বাবার নাম হইল কাবুল হোসেন মজুমদার। আমার ছোটো ভাই লাগে গ্রামের, খুব ভালো ছেলেটা। গত 1 বছর আগে ব্যাঙ্গালোর গেছিল রুজির লাগিয়া, আর এখানেও রুজি তারা কাজ করার পরে তারা সুইমিং করতে যায় সমুদ্রতে। গত 5 দিন তারা সুইমিং রকম গেছে, কাজ শেষ করার পরে শনিবারে বিকালে। আর বিকাল থেকে আর 3-4 জন গেছে, 3-4 জন যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা হয়েছে এখান থেকে রিটার্ন আন না। তখন তারা বন্ধুরা ইনফর্ম করছে আমরা যে সোহেল আহমদ গত 1 ঘন্টা হয়েছে তারা খুঁজিয়ে খাওয়া যান না। আমরা এখান থেকে খবর লাগাইলাম। পরে প্রায় 2 ঘন্টা পরে তারা লোকাল পুলিশে গিয়ে এখানে তার বডি রিকভার করছে, এত ডুবে মারা গেছে আমরা এখানে খবর হয়েছি। পরে এখান থেকে আমরা সব ইনফরমেশন লাগাইলাম, এখানে লাগানোর পরে তার নেক্সট ডে পোস্টমর্টম হইল, আর আজকে তারা ঘুরে নিয়ে আবার হয়েছি। তার কোন জায়গায় কাজ করে? বেঙ্গালুরু। তো মানে কিটা কাজ করেন? রঙের কাজই করে। আচ্ছা, মানে কোন দিন মারা গেছে? রবিবারে? গত 5 দিন শনিবারে বিকাল 5টার সময় এই ঘটনাটা ঘটেছে। তার বডিটা 7টা-8টার সময় রিকভার করা গেছে সমুদ্র থেকে, এই বিচ থেকে। তো তার যে বন্ধু বান্ধব এরা 3-4 জন আসছিল, তারা তার সঙ্গেই আসছিল। বাট তারা স্টেটমেন্ট মতো, আমরা তো সব এখানেই আসলাম শিলচর কাশীপুর, আমরা বলেছি না। বাট তারা স্টেটমেন্ট মতো তারা বহুত চেষ্টা করছে, তারা বাঁচাইবার লাগে হাল্লা করছে, বাট তারা বাঁচাইতে পারছে না। পরে তারা এখানে লোকাল পুলিশ থেকে ইনফর্ম করতে পারে, লোকাল পুলিশ তার বডি এখানে রিকভার করা হয়েছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। আপনার কি ছোটো ভাই? না, অ্যাকচুয়ালি হে আমার ছোটো ভাই লাগে, তার বড় ভাই আমার খুব ভালো বন্ধু। আর কি গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। মালুগ্রামের অরুণা তারাপদ স্মৃতি গ্রন্থাগারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত অনুষ্ঠান। মালুগ্রামের অরুণা তারাপদ স্মৃতি গ্রন্থাগারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও কবি গল্প পাঠের এক অনন্য মনোরম পরিবেশের মধ্য দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এই অঞ্চলে বিশিষ্ট কবি সাহিত্যিক প্রাবন্ধিক ডক্টর তপোধীর ভট্টাচার্য, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, প্রাক্তন অধ্যাপক বিভাস চৌধুরী, কবি লেখক তপজ্যোতি ভট্টাচার্য মহাশয়দের হাত দিয়ে এই অঞ্চলের বহুল প্রচারিত বরাকের নতুন দিগন্ত প্রকাশনের সম্পাদিকা, কবি লেখিকা ও সম্পাদক মিতা দাস পুরকায়স্থের সম্পাদনায় ষান্মাসিক দিগন্তিকা সাহিত্য পুস্তিকাটি উন্মোচন হলো।
বিশ্বকবি রবীন্দ্রনাথের 164তম জন্ম দিবস আমরা পেরিয়ে এলাম। সেই দিনে আমি ঘরে বসে বসে ভাবছিলাম যে আজকের দিনটা ফাঁকা গেল, কিছু বিশেষ কারণে ঘর থেকে বেরোতে পারছি না, তো একটু ফাঁকা গেল। তারপরে পরে আবার মনে হলো যে আসলে ঠিক ফাঁকা আজকের দিনটা হয়তো ওইভাবে আমি ফাঁকা গেছি ঠিকই, কিন্তু আমার মনে ধ্যান ধারণায় আমরা জানি আমরা সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথ আমাদের একমাত্র সম্বল, সব কিছুরই আনসার আমরা বিশ্বকবির মধ্যে পাই। সাহিত্য পত্রিকায় তিনি বলেছিলেন যে কাঠ জ্বলে না তাকে যেমন জ্বালানি কাঠ বলা যায় না, যে মানুষ আকাশের দিকে তাকিয়ে আকাশেরই মতো নীরব হইয়াছে তাহাকেও কবি বলা যায় না, প্রকাশই কবিত্ব। এই জন্য এই যে একটা বই বা ম্যাগাজিন বেরোয়, প্রকাশ হয়, তখন নিজেরও আনন্দ লাগে, অনেকের মনের ভিতরে যে সমস্ত অনুভূতি, সেই অনুভূতি যে প্রকাশ হয় বইগুলোতে পড়ে আমরাও আনন্দ পাই। কারণ কবি বলেছেন একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা আরেকজন গাবে মনে মনে। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের তপোজিৎ দাও বলে গেছেন খুব প্রতিকূল অবস্থার মধ্যেও সে ভেঙে পড়ে নাই, সে বলছে দুঃখের মধ্যেই আমার আশ্রয়, রবীন্দ্রনাথে আমার আশ্রয়। রবীন্দ্রনাথ বলেছেন পোশাকে আশাকে তিনিও রবীন্দ্রিক, আমি শুধু রবীন্দ্রিক। তো সেই পুরোনো দিনের কথা বলতে গেলে প্রথমে যে কথাটা মনে আসে যে আমাদের ছোটবেলায় রবীন্দ্র চর্চাটা আমরা খুব দেখেছি। আমরা জানি যে কিভাবে সবাই আন্তরিকভাবে এই নিয়ে একটা পক্ষকাল মেতে থাকতো, নানা অনুষ্ঠান হতো নানান মাপে। কিন্তু তারও আগে যখন রবীন্দ্রনাথকে সেসব বুঝিনি, সে সময়ের একটা কথা বলি, তখন নিশ্চয় মনে আছে, তখন আমরা ক্লাস 2য় মানের ছাত্র হয়তো ওয়াচন পাঠশালায় বার্ষিক একটা অনুষ্ঠানের জন্য এটা মরাও টানা চলতো। ফিরে আসলাম বিরতির পর। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিলচর ভারত সেবাশ্রম সঙ্গে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোমবার শিলচর ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিনে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল বৈদিক শান্তিযজ্ঞ, পূজারতি, গীতাপাঠ, চণ্ডীপাঠ সহ মহান ভারতবর্ষের সেনাবাহিনীর মঙ্গল কামনায় বিশেষ মহাযজ্ঞ। সোমবার ভোর 4টায় মঙ্গলারতির মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যজ্ঞ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে শ্রী শ্রী গুরু মহারাজের প্রতি ভোগ নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। দিনভর আশ্রমে বিভিন্ন কর্মসূচি সহ সেনাবাহিনীর মঙ্গল কামনা করে বিশেষ মহাযজ্ঞে অংশগ্রহণ করেন প্রচুর ভক্তবৃন্দ। দুপুরে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন গুণসিন্ধু মহারাজ ও উপমনন্দী পুরকায়স্থ। আজকে আমরা এই যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম যে ঠাকুর তুমি তাদের যে সমস্ত সেনারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে সুরক্ষা প্রদান করো, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতি পালন করো এবং তাদের পরিবারকে শান্তি প্রদান করো এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তা যেন রক্ষা হয় এবং
ভারতবর্ষে যেন শক্তিশালী হয়ে আবার ভারতবর্ষে সেই পুরানো ভারতবর্ষে রূপান্তরিত হয়, সেই ভারতবর্ষের যে মহিমা সেই মহিমা যেন প্রস্ফুটিত হয়, সমস্ত বিশ্ব যেন ভারতবর্ষকে সে সম্মান করে, তার জন্য আমরা বিশেষ প্রার্থনা যজ্ঞ পূজারতি আজকে অনুষ্ঠিত করা হয়েছে এবং বহু মানুষ আজকে প্রসাদ নিয়েছে। আজকে রূপম পুরকাস্ত নিয়ে আজকে এই পূজা ভোগের ব্যবস্থা করে দিয়েছিলেন, আজকে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সিঁদুরকে সম্মান জানাতে গিয়ে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে আমরা কারো চাপের কাছে আমরা নত হওয়ার পাত্র নই। আজকে এই দেশ অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। আজকে ভারতবর্ষকে টিকিয়ে রাখতে হলে, আজকে আমাদের স্বাভিমানকে রক্ষা করতে হলে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আজকে মোদিজি যা করছেন ঠিকই করছেন এবং আজকে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কিছু করতে পারি এবং কেন্দ্রীয় সরকার এটা বুঝিয়ে দিয়েছে। তাই আজকে সেনা আমাদের গর্ব এবং আজকে যে ভারতবর্ষে অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আত্মাহুতি, তাদের আত্মার জন্য নীরবতা পালন করা হয়েছে এবং যারা আজকে আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি এবং এই সেনাবাহিনীর যে পরাক্রমী মনোভাব এবং এটা আজকে চীন বুঝতে পেরেছে। তাই আজকে গুরু মহারাজ আশীর্বাদ বর্ষিত হোক এবং আমরা এই যজ্ঞের মাধ্যমে তারা যেন আরও বেশি করে উৎসাহ উদ্দীপনা এবং ভারত মাতাকে রক্ষা করার জন্যে কাজ করে যান, এই সংকল্প নেওয়ার জন্যই আমরা এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। বাৎসরিক পূজা অর্চনার আয়োজন করল তারাপুর গাঁও কালী শীতলা পূজা কমিটি। তারাপুর ইএনজি কলোনি স্থিত প্রাচীনতম কালী শীতলা মন্দিরে বাৎসরিক উৎসব আয়োজন করল তারাপুর গাঁও পঞ্চায়েত কালী শীতলা পুজো কমিটি। সোমবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মায়ের 7টি রূপের পুজো করেন উদ্যোক্তারা। 1932 সালের আগে থেকে গ্রাম্য পুজো হিসেবে পালন করে আসছেন এলাকার ভক্তপ্রাণ জনগণ। এদিন সকাল থেকে পূজার্চনা, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান, ভজন কীর্তন, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় মন্দির কমিটির তরফে অনুপ চৌহান প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই 7টা মার পূজার আগে আমাদেরকে এটা গ্রাম পূজা বা গ্রাম্য পূজা বলা হতো। এখন আমাদের ধীরে ধীরে যখন আমাদের এই পূজাটা খুব প্রচলিত হলো, আমাদের নতুন নাম পেলাম তারাপুর গাঁও কালী শীতলা পূজা কমিটি। এই কমিটির পূজাটো প্রতি বছর চৈত্র থেকে বৈশাখ মাস এর ভিতরেই হয়। হ্যাঁ, বহু পূর্ব হইতে এই পূজা চলিয়া আসিতেছে। অনুমানিক 1908 ইংরেজি হইতে এই পূজা চলিয়া আসিতেছে। পূজা মূল উদ্দেশ্য গ্রামের যত আমাদের নাগরিকরা আছে বা গ্রামের বাইরে যত নাগরিকরা আছে ওদের সুরক্ষা, ওদের যে
আমাদের একটা মহামারীর রূপ থাকে, মা শীতলার আশীর্বাদে সেই রূপটা হয় না পূজাটা করলে পরে। মা কালীর 7টা রূপের যে পূজা হয়, মা কালীর আশীর্বাদ থাকে। আমাদের এই গ্রাম পূজাটা অতি প্রাচীন থেকে শুরু হয়েছে। এই প্রাচীন থেকে শুরু হওয়ার পর থেকে বাসি সাহেব নামের একজন ভদ্রলোক, উনি এই পূজায় খুব মানে খ্যাতি দেখার পর, খ্যাতি জিনিসটা দেখার পর উনি এই মন্দিরের যে জমি উনি দান করেছিলেন অনুমানিক 1934 ইংরেজি হইতে উনি দান করেছেন জমি। তার সঙ্গে উনি একটি মন্দিরও তৈরি করে গিয়েছেন, যে মন্দিরে নিত্যদিন পূজা হয় এবং বাৎসরিক যে পূজা গাঁওকালী শীতলা পূজা, সেটা বাৎসরিক পূজা হিসাবে এখনও উদযাপন করা হয়, যাহা আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই পূজাটা উদযাপন করা হয়েছে। রবিবার ইউনাইটেড ক্লাবের দ্বিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঠিত হলো নতুন কমিটি। রবিবার ইউনাইটেড ক্লাবের দ্বিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন নন্দদুলাল সাহা। ক্লাবের টেবিল টেনিস একাডেমির জন্য স্থায়ীভাবে এক টেবিল টেনিস কোচিংয়ের জন্য উন্নত মানের কোচ আনার জন্য সভায় আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন খেলাধুলার উন্নতির জন্য আলোচনা করা হয়। এরপর সবার সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় শ্যামল পাল ও সম্পাদক হিসেবে জহর পালকে মনোনীত করা হয়। সভায় শেষে পেহেলগাঁও কাণ্ডে নিহত শহীদদের প্রতি সমবেদনা প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ফটোর লগে ভিডিও চলে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। কাছাড় জেলা পরিষদে বৃহৎ জয় বিজেপি, 7টি আসনে আটকে গেল কংগ্রেস। শ্রীভূমির 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপির দখলে 11টি আসন। নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন 147 নম্বর সিআরপিএফ ক্যাম্পে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন শিলচর বিবেকানন্দ রোডের জনগণ। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।